আমাদের আজকের গল্প মেঘমালা হাভেলি। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের গল্প। কলকাতার উপকণ্ঠে এক পুরনো বাড়ি, নাম মেঘমালা হাভেলি। কেউ ঠিক জানে না কেন এই নাম, তবে গ্রামের আরেকটা নাম ছিল মৃত্যুর বাড়ি। পুরনো দিনের জমিদারদের তৈরি বাড়ি, বিশাল অট্টালিকা, কাঠের কারুকাজ করা দরজা, ভগ্নপ্রায় বারান্দা আর অসংখ্য দরজা জানালা। এই বাড়িতে ঢোকার সাহস কারও নেই। অনেক বছর আগে জমিদারের পুরো পরিবার এখানে মারা যায়। শোনা যায় রাত নামলেই সেখানে হাসি কান্নার মিলেমিশে এক অদ্ভুত শব্দ শোনা যায়। এমনকি স্থানীয় মানুষজনও সন্ধ্যার পর বাড়িটির সামনে দিয়ে হাঁটতে ভয় পায়। সুদীপ একজন শহরে যুবক, ভয় ডর বলতে কিছু জানে না। ভৌতিক গল্পের প্রতি তার অদ্ভুত আগ্রহ। বন্ধুরা মিলে একদিন চ্যালেঞ্জ ছুড়ল, তুমি যদি মেঘমালা হাভেলিতে এক রাত কাটাতে পারো, আমরা সবাই তোমাকে 50,000 টাকা দেব। সুদীপ রাজি হলো। সুদীপ এক ঝুলা বই আর টর্চ নিয়ে হাভেলিতে ঢুকলো। রাত তখন 11:30। বাড়িটা অন্ধকার। খোলা জানালার বাতাস ঢুকে এক অদ্ভুত সুরেলা শব্দ তুলেছে। কিন্তু ভেতরে ঢুকতেই সুদীপ বুঝল এটা মোটেও সুরেলা নয়। এই শব্দ যেন কারো গলার শ্বাস আটকে যাওয়ার আওয়াজ। প্রথম কক্ষটা ছিল এক অদ্ভুত ধরনের। দেওয়ালের গায়ে ঝুলছে পুরনো সব ছবি, সবই জমিদার পরিবারের। চোখে কেমন যেন দুঃখ। সুদীপ পাশের দরজা খুলতেই ঠান্ডা বাতাসের ঝাপটা, কিন্তু সেই বাতাস কেমন যেন পাথরের মতো ভারী। কিছুক্ষণ পর দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। সুদীপ সেটাকে পাত্তা দিল না। ডাবল পুরনো বাড়ি, বাতাস ঢুকলে এরকম হয়। কিন্তু এরপর যা ঘটল তা ব্যাখ্যা করা সহজ নয়। সুদীপের চোখে পড়ল ঘরের কোণে একটা ভাঙা পিয়ানো। পিয়ানোর ছবিগুলো ভাঙাচোরা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঘরটা কেমন যেন অদ্ভুত সুরে ভরে উঠেছে। কিন্তু সে নিজেকে শক্ত রাখল। কিছুক্ষণ চারপাশটা দেখে সুদীপ সিঁড়ি বেয়ে ওপরের তলায় উঠল। প্রতিটি ধাপ ভেঙে পড়ার মতো শব্দ করছিল। তার মনে হলো যেন অনেক দূর থেকে কেউ তার পেছনে পা ফেলেছে, কিন্তু পেছনে ঘুরে তাকালে কাউকে দেখতে পেল না। উপরের তলায় উঠতেই সে দেখতে পেল একটি ঘরের দরজা অল্প খোলা। দরজার ওপাশ থেকে কেমন যেন আলো এসে পড়েছে। আশ্চর্যের বিষয়, এই পুরনো বাড়িতে বিদ্যুৎ থাকার কথা নয়। সুদীপ সাহস করে দরজাটা পুরো খুলল। ভেতরের ঘরের একটা লাল আলোর ঝলকানি, দেওয়ালে ঝুলানো বিশাল আয়না। আয়নাতে তার প্রতিচ্ছবি খুব স্পষ্ট, কিন্তু তার পেছনে আরও একটা ছায়া। সে চমকে উঠে পেছনে ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো। এবার আয়নায় দেখলো সেই ছায়া যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটার কোনো মুখ নেই, শুধু একটা কালো আবরণ। সুদীপ পিছু হাঁটতে হাঁটতে আয়নাটা হাত দিয়ে আঘাত করলো। আয়নাটা ভেঙে মেঝেতে পড়ল, কিন্তু ছায়াটা হাওয়ায় মতো মিলিয়ে গেল। তার শরীর ঘামে ভিজে গেল। সুদীপ ঠিক করলো তার দোতলায় থাকবে না। সিঁড়ি দিয়ে নেমে আসতেই শুনল এক নারীর কান্নার শব্দ। শব্দটা যেন ঘরের ভিতর থেকে আসছে। সে ভাবলো হয়তো এটা তার কল্পনা, কিন্তু শব্দটা ক্রমশ বাড়তে লাগলো। কান্নার মধ্যে এখন একজন পুরুষের গর্জন শোনা যাচ্ছিল। শব্দের উৎস খুঁজতে গিয়ে সে দেখল বাড়ির প্রাচীন ঝাড়বাতিটা ঝুলতে ঝুলতে কাঁপছে। হঠাৎ ঝাড়বাতির উপর থেকে একটা সাদা পোশাক পরা নারীর অব্যয় নেমে এলো। তার চোখ নেই, কিন্তু সে যেন সরাসরি সুদীপের দিকে তাকিয়ে আছে। নারীটি গলাটা লম্বা করে এক অদ্ভুত আওয়াজ করলো, তুমি চলে যাও, না হলে আমার মতোই এখানে আটকে পড়বে। সুদীপ পিছিয়ে যেতে লাগলো, কিন্তু পায়ের তলায় মেঝে ভেঙে গেল। সে সোজা মাটির নিচের তলায় পড়ে গেল। মাটির নিচের তলায় এসে সুদীপ দেখতে পেল অগণিত হাড়গোড় ছড়িয়ে আছে। ঘরটা যেন একসময়ের গুপ্তকক্ষ। তার
হাত একটা ধুলোমাখা বইয়ের উপর পড়ল। বইটা খুলতেই জমিদার পরিবারের গোপন ইতিহাস বেরিয়ে এলো। জমিদার দেবেন্দ্র নারায়ণ অত্যন্ত নিষ্ঠুর ছিলেন। তিনি তার প্রজাদের উপর অত্যাচার করতেন আর তার স্ত্রীর প্রতি ছিলেন সন্দেহপ্রবল। এক রাতে সন্দেহ থেকে স্ত্রীকে হত্যা করেন তিনি। তারপর একে একে বাড়ির সমস্ত কর্মচারীকে খুন করে কুয়োয় ফেলে দেন তিনি। শেষমেশ দেবেন্দ্র নারায়ণ নিজেও আত্মহত্যা করেন, কিন্তু মৃত্যুর আগে এক শাপ দেন, এই বাড়িতে যে পা রাখবে সে এখান থেকে কখনো মুক্তি পাবে না। বইটা পড়ে সুদীপের গায়ে লোম দাঁড়িয়ে গেল। হঠাৎ পেছনে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। পেছনে ঘুরতেই সে দেখতে পেল জমিদারের আত্মা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। দেবেন্দ্র নারায়ণ গর্জে উঠলেন, তুইও এখানে মরবি, কেউ বেরোতে পারবে না। সুদীপ দৌড়তে লাগলো, কিন্তু বাড়ির প্রতিটা দরজা যেন তাকে আটকাতে চাইছে। জানালার শিকগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। চারপাশ থেকে কান্না, হাসি আর চিৎকারের আওয়াজ। একসময় সুদীপ একটা জানালার কাঁচ ভেঙে বাইরে লাফ দিল। বাইরে এসে বুঝতে পারল সে সত্যিই বেঁচে গেছে, কিন্তু তার শরীরে গভীর দাগ হয়ে গেছে, সে অভিশপ্ত বাড়ির ছাপ। সুদীপ ফিরে গিয়ে বন্ধুদের সব কথা বলল। তারা বিশ্বাস করল না 50,000 টাকা পেল সে, কিন্তু এর কয়েকদিন পর সুদীপ তার বন্ধুরা কেউই তাকে খুঁজে পেল না। কেউ বলে সুদীপ আবার সেই বাড়িতে ফিরে গিয়েছিল, আর কেউ বলে সে বাড়ির অভিশাপ তাকে মুক্তি দেয়নি। মেঘমালা হাভেলি এখনো অন্ধকারে দাঁড়িয়ে আছে, কেউ জানে না এর পরের শিকার কে। গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।